অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা উপশম সম্ভব, দাবি দেশের একদল গবেষকের। যাচাই করা হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে করোনা রোগী বাড়ায় দেখা দিয়েছে চিকিৎসা সংকট। শয্যার তুলনায় এখনই রোগী কয়েক গুণ, পরিস্থিতি অবনতির শঙ্কা। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদ সামনে রেখে ঘরে ফিরছেন অনেকেই। যাত্রী চাপ সামাল দিতে পাটুরিয়া দৌলদিয়ায় বাড়ানো হলো ফেরি সেবা, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। করোনার মধ্যে চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষার সার্কুলার, উদ্বিগ্ন সম্মুখ সারির কোভিড যোদ্ধারা। মানসিক চাপে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছেন অনেকেই। সবাইকে ঘরে থাকতে বলা হলেও স্বাস্থ্যবিধি অমান্য করে পাটুলিয়া দৌলদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছেন মানুষ। গত কয়েকদিনের ধারাবাহিকতায় সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌরুটে বাড়ি ফেরা মানুষের ভিড় অব্যাহত আছে। লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। অনেকেই মানছেন না শারীরিক দূরত্ব। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটেও একই চিত্র। প্রাইভেট কার সহ ছোট ছোট যানবাহন করেই ঘাট পার হচ্ছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় ফেরির সংখ্যা বাড়িয়ে 10টি করা হয়েছে। বাড়িতে দাদা দাদুর সাথে ঈদ করার জন্য যাচ্ছি। আমরা চট্টগ্রাম থেকে আসছি, ফরিদপুর যাব। 500 টাকার ভাড়া, 10,000 টাকা লেগে গেছে। দেশে যাচ্ছি ঈদ করতে, অনেক যানজট, গাড়ি চলতেছে না, প্রাইভেটে আসছি। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। আফজাল, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট কিন্তু এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে এই পাটুরিয়া ঘাটের 4 নম্বরে একটি ফেরি এসে আমার পিছনে দাঁড়িয়েছে। এখান থেকে কিন্তু যানবাহনটা এখনটা আনলোড হচ্ছে এই ফেরির থেকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু মানুষের এখানে আবার উঠবে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া ঘাট যে একটা জন সমুদ্রে পরিণত হয়েছে তা কিন্তু এখন ঘাট এলাকা দেখলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ 21 থেকে 27 তারিখে পর্যন্ত সরকারি একটি ঘোষণা রয়েছে, সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কিন্তু ঈদকে সামনে রেখে তারা কিন্তু ঘরে ফিরছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে বলে আসলে 2 থেকে 3-4 গুণ ভাড়া দিয়ে কিন্তু তারা এ পর্যন্ত এসেছে এবং ঘাট পার হচ্ছে। অর্থাৎ প্রশাসনিক কোনো ব্যবস্থা না থাকায়, স্বাস্থ্যসম্মত কোনো ব্যবস্থা না থাকায় করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েই তারা কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু এই ঘাটটা তারা পার হচ্ছে। তো অন্যদিকে আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে যে হারে যানবাহন এবং যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই হারে কিন্তু তারা আবার যে ফেরিগুলো রয়েছে, এই পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের যে 15টি ফেরি রয়েছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে 10টা ফেরি তারা বহরে সংযুক্ত করেছে এবং চলাচল করছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া ঘাটের যে এখনকার যে অবস্থা তা কিন্তু একটি করোনা ভাইরাস সংক্রমণের একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। এই ছিল আমার কাছে আফজাল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই, সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। করোনা চিকিৎসায় আবারও সুখবর দিল বাংলাদেশ। 1.5 মাসের গবেষণায় সাফল্যের দেখা পাওয়ার দাবি একটি বেসরকারি মেডিকেল কলেজের একদল চিকিৎসকের। তারা বলছেন, অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে 4 দিনেই কোভিড-19 উপসর্গের দাবি করেছেন তারা। তবে গুরুতর রোগীদের বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। এমন গবেষণাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি যাচাইয়ে কাজ করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট।
প্রচলিত দুটি ওষুধের সমন্বিত প্রয়োগে কোভিড-19 চিকিৎসায় নতুন পথ খুঁজছেন বাংলাদেশের একদল চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক তারেক আলম এক সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় 1.5 মাস গবেষণা করেন। তাদের দাবি, অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপসর্গ মাত্র 3 দিনে 50% কমে যায়, আর 4 দিনে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন তারা। 60 জন রোগীর উপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন তারা। আইভারমেকটিনের অ্যান্টিভাইরাল প্রপার্টিস থাকাতে এটার একটা টেস্ট স্টাডি হয়েছিল অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটিতে। সেখানে দেখা গেছে এটা ভাইরাসটাকে খুব সহজেই 48 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করতে পারে। সেটার উপর ভিত্তি করে আমরা এই ওষুধটাকে ব্যবহার করেছি। আর ডক্সিসাইক্লিন দেওয়া হয়েছে যাতে যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেটা বন্ধ রাখার জন্য। ওষুধগুলো সাধারণত পজিটিভ যদি হয় এবং যদি উপসর্গ শুরু হয় তখনই দেওয়াই ভালো, কেননা আমরা ওই সময় ওষুধগুলো দিয়েছি এবং বেশিরভাগ রোগীর উপসর্গ কমে গেছে। ডাক্তার তারেক আলম জানান, প্রাথমিক অবস্থায় সুফল মিললেও গুরুতর রোগীদের ক্ষেত্রে কতটা কাজ করবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। যেহেতু আইসিইউ নাই, আমরা যারা খুব বেশি খারাপ রোগী এরকম আমরা ভর্তি করতে পারি নাই, সুতরাং খুব বেশি খারাপ রোগীদের বেলায় কতটুকু কাজ হবে সেটা আমি বা আমার সহযোগীরা বা আমাদের পরীক্ষা থেকে বলা মুশকিল। এদিকে এমন গবেষণা স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে এই গবেষণা সঠিক প্রমাণ হলে তা গাইডলাইনে অন্তর্ভুক্ত হবে। ওনারা যে ক্লেমটা করেছেন এটা আমরা দোয়া করি যে সুখবর হোক, এটা সত্য হোক। তাহলে যদি দেখা যায় যে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস আসছে, তাহলে আমরা বুঝবো না ইট উইল ওয়ার্ক। তখন আমাদের বাংলাদেশে নিশ্চয়ই আমাদের সরকার এটাকে বলবে ঠিক আছে। সম্মান ফাউন্ডেশনের উদ্যোগে এই গবেষণা চালানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিয়েছে। মাত্র 2টি হাসপাতালে 130 শয্যা করোনা রোগীদের জন্য নির্ধারিত হলেও রোগীর সংখ্যা এখনই কয়েক গুণ বেশি। হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তি অনেকটা বন্ধের পথে। এ অবস্থায় সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চট্টগ্রামের 3টি কেন্দ্রে মোট নমুনা পরীক্ষা হয়েছে 3109 জনের, আর এর মাঝে পজিটিভ রোগী 939 জন। আক্রান্তদের মধ্যে 523 জন আশপাশের জেলা এবং উপজেলার হলো নগরীতে রোগী রয়েছে 416 জন। তার বিপরীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল মাত্র 2টি। প্রতিদিন প্রায় 100 করে গড়ে রোগী বাড়ছে, কিন্তু একটি করে শয্যাও তো বাড়ছে না। তাহলে এখন আমরা যাব কোথায়? কোভিড হাসপাতালগুলোতে ভর্তি হতে পারবেন কিনা এই শঙ্কা মানুষের মধ্যে জানা পাচ্ছে। হলি ক্রিসের নামে একটি প্রাইভেট ক্লিনিকে করোনা রোগীদের রাখার কথা বলা হলো, নানা জটিলতায় সেটি এখনো আটকে আছে। 70 লাখ নগরবাসীর এই শহরে করোনা ভাইরাস রোগীদের জন্য হাসপাতাল রয়েছে মাত্র 2টি, তাও আবার 130 শয্যার, যেগুলোতে এখন রোগীতে পরিপূর্ণ। জেনারেল হাসপাতালে 20 শয্যার আইসিইউ সুবিধা থাকলেও সেরকম কোনো ব্যবস্থা নেই ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে। প্রয়োজনের তুলনায় হাসপাতাল দুটিতে শয্যা সংখ্যাও কম। সে সাথে প্রাইভেট ক্লিনিকগুলিতে করোনা উপসর্গের রোগী ভর্তি করানো হচ্ছে না। এই অবস্থায় রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ বা অন্য যে কোনো একটা রানিং হসপিটাল, অ্যাক্টিভ কোনো হসপিটালকে বেছে নেওয়া, যেটার একটা পোর্শনকে আলাদা করে সম্পূর্ণ সেপারেট কোভিড হসপিটালে বাড়ানো। রোগীর বিপরীতে শয্যা সংখ্যা কম তা স্বীকার করে সিভিল সার্জন জানিয়েছেন আরও কয়েকটি হাসপাতাল প্রস্তুতের চেষ্টা চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কোভিড ইউনিট 2-3 দিনের মধ্যে চালু হবে, এটা আমরা আশা করছি। সেখানে আমরা রোগী নিয়ে যেতে পারবো। এর পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতালের সাথেও যোগাযোগ করছি, আমরা তাৎক্ষণিকভাবে ওখানেও রোগী পাঠাতে পারবো। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত 939 জনের মধ্যে মারা গেছেন 30 জন এবং সুস্থ হয়ে 95 জন বাসায় ফিরে গেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, মাগুরায় লিচুর বাম্পার ফলন হলেও ব্যাপারী না পাওয়ার উৎকণ্ঠায় বাগান মালিক, দাম না পাওয়ার শঙ্কা, বাজারজাত করতে সহযোগিতার দাবি। করোনা যুদ্ধের সম্মুখ সারির সেনা তারা, যুদ্ধক্ষেত্রে ফেলে একাডেমিক পরীক্ষায় অংশ নিতে বলা হচ্ছে সেই চিকিৎসকদেরই। করোনা মহামারীর মধ্যেই এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সার্কুলার দিয়েছে পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান বিসিপিএস। পরীক্ষার্থীরা বলছেন এই কারণে মানবিক চাপে থাকায় সেবাদানে নেতিবাচক প্রভাব পড়ছে
তবে বিসিপিএস বলছে পরীক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, তাই এই উদ্যোগ। মাহমুদ রাকিবের রিপোর্ট। শত শত চিকিৎসক আক্রান্ত হবার পরও কোভিড-19-এর সঙ্গে হাসপাতালে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। এমন সময় গেল 11 মে চিকিৎসকদের বিশেষজ্ঞ হওয়ার উচ্চতর ডিগ্রি FCPS ও MCPS পরীক্ষার সার্কুলার জারি করে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেখানে 31 মের মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়। অথচ বিশ্বের নামকরা সব মেডিকেল কলেজে এসব উচ্চতর ডিগ্রির পরীক্ষা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। চিকিৎসকরা বলছেন, পরীক্ষায় যারা অংশ নেবেন তাদের অধিকাংশই এখন করোনা চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। কুর্মিটোলা হসপিটালে আমি করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়োজিত আছে। দেখা যাচ্ছে 24 দিনে আমার পড়াশোনা থেকে দূরে থাকতে হচ্ছে। 3 থেকে 4 মাস 12 থেকে 16 ঘন্টার মতো প্রিপারেশন নিয়ে আপনাকে পরীক্ষা হলে বসতে হবে। আলটিমেটলি এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া আমার পক্ষে অত্যন্ত দুরূহ। এমনিতেই একটা মানসিক চাপ, হসপিটালে কাজ করতে হচ্ছে একটা ছোঁয়াচে রোগের সাথে। এই চাপের উপর যখন এইরকম একটা পরীক্ষার প্রেশারটা চলে আসে এবং সেখানে আমি আবার প্রস্তুতির জন্য যথাযথ সময় এবং সুযোগ পাচ্ছি না, এই চাপটা আসলে আমার কাছে মনে হয় সার্ভিস দেওয়ার ক্ষেত্রেও কিছুটা বাধার সৃষ্টি করে। আমাদেরকে এই সময় বলা হচ্ছে আমরা ফ্রন্টলাইন ফাইটার, আমরা করোনা যোদ্ধা, আমাদেরকে যুদ্ধে যেতে বলা হয়েছে, যুদ্ধ করার জন্য। আবার বলা হচ্ছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কি যুদ্ধ করব নাকি আমরা পরীক্ষা দেব? বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে করোনা সেবায় নেতিবাচক প্রভাব পড়লে বিসিপিএসকে এর দায় নিতে হবে। আমার কাছে মনে হয় এটা একটা হঠকারী সিদ্ধান্ত। যদি কোনো কারণে তাদের যে এই মানসিক চাপের জন্য যদি কোনো রোগীর ক্ষতি হয় বা চিকিৎসা দেওয়ার সময় যদি তাদের ভুল হয়, তাহলে সেই দায় দায়িত্বটা থেকে বিসিপিএস নেবেন। যে কোনো একটা ডিসিশনে আপনার আসতে হবে, হয় পরীক্ষা দিতে হবে, নতুবা তাদেরকে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তরুণ চিকিৎসকরা, তাদেরকে তার জন্য উৎসাহিত করতে হবে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান বলছে, পরীক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে তাই প্রস্তুতি নিয়ে রাখতে চান তারা। পরীক্ষার্থীরা তো আগে থেকে রেডি আছে, এই সেশনটা ধরাটা ওদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এরপরে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাদের মধ্যে যারা পারে তারা দিবে, যারা পারবে না নেক্সট সেশন যেটা হবে সেটা দিতে কি করে। সবকিছুই তো ধরেন যে আপনারা কাজ করছেন না, আপনারা কি বন্ধ করে রাখতে পারছেন সবকিছু? প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ের 1 থেকে 5 তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1975 সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার 6 বছর পর নির্বাসিত জীবন শেষে 1981 সালের এই দিনে দেশে ফিরেন তিনি। হাল ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার ফিরে আসার মাধ্যমে দেশের রাজনীতি আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল। ইমদাদুল হকের রিপোর্ট। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশে আমি মনে করি গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল এবং সে পথ ধরেই আজকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করেছে। দেশে আসার পর তাকে ঘিরে নতুন করে এই দেশের মানুষ আবার উজ্জীবিত হবে। লক্ষ লক্ষ মানুষ সেই দিন কুর্মিটোলা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারে ফিরে আসার মাধ্যমে দেশের রাজনীতি আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল, যা শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় রাজনীতির জন্য ছিল টার্নিং পয়েন্ট। বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, যেটা পেছন দিকে চলছিল, যে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তন করছিল, সেই ধারা আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে। এটি এসেছিলেন বাংলাদেশের সামরিক শাসনের অবসান, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবার জন্যই। প্রবৃদ্ধির সুযোগে বাংলাদেশ সারা পৃথিবীর নজর কেড়েছে, আমরাও তা লক্ষ্য করছি। মাগুরার বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে স্থানীয় হাজরাপুরি জাতের লিচু, কিন্তু করোনা দুর্যোগে ব্যাপারী না আসায় বাজারজাত নিয়ে উৎকণ্ঠায় বাগান মালিক ও কৃষক। বিশ্বজিৎ বাপির তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাগুরা সদরের হাজরাপুর, হাজিপুর, রাগপদাইট সহ কয়েকটি ইউনিয়নের বাগানগুলোতে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে অগ্রিম স্থানীয় হাজরাপুরি জাতের লিচু। উপযুক্ত পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভালো ফলন হয়েছে এবার লিচুর। কৃষকরা শেষ মুহূর্তেও পরিচর্যা করছেন লিচু গাছগুলোর।
শুরু থেকে ফল ওঠা পর্যন্ত 3 ধাপে বিক্রি হয় লিচু বাগান। প্রথমে বাগান মালিকরা এর পরিচর্যা করে ফুল গুটি আসার পর স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তারপর বাগানগুলো আবার বিক্রি হয়। পরে বাগানে লিচু পরিপক্ক হলে সেটি বিক্রি হয় ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে। এবার করোনার কারণে প্রথম ধাপে বিক্রি করতে পারেননি বাগান মালিক ও কৃষকেরা। লিচু ধরেন 2-4 দিনের ভিতর বাজারজাত করতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু কোনো ব্যাপারী পত্র নাই। 2-4 দিনের ভিতরে যদি আমরা লিচু ধরে বাজারজাত না করতে পারি, আমরা কিভাবে ব্যাংক ঋণগুলো শোধ করব? ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে তারা লিচু কিনে ঝুঁকি নিতে চাননি। ওখানে বিক্রি করতে পারছি না, বিক্রি যাই করতেছি তারা আবার বলতেছি যে আমরা কোথায় নিয়ে বেচবো। করোনা ভাইরাসের কারণে বাইরের লোকজন আসছে না, বাইরের ব্যাপারে আসছে না, তাহলে লিচুটা বিক্রি করবো কার কাছে? এই অবস্থায় লিচু বাজারজাতে সরকারি সহায়তা চেয়েছেন লিচু চাষী সমিতির এ নেতা। লিচুর ন্যায্য দাম পায় এবং ঋণ পরিশোধ করতে পারে এবং নিজেদের সংসার চালাতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করি সরকারের কাছে। অবশ্য বাগান মালিকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদের লিচু বাজারজাতকরণের বিষয়ে আমরা ঢাকা যেতে যেতে কোনো সমস্যা নয় সেই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিচ্ছে। জেলার 4টি উপজেলায় 580 হেক্টর জমিতে 1520টি লিচু বাগানে 5500 মেট্রিক টন লিচু আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মাগুরা। রংপুরে আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান চাল কেনা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর খাদ্য গুদাম এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। আফজাল, কিছুক্ষণ আগে রংপুর সদর উপজেলার যে সরকারি খাদ্য গুদাম রয়েছে, আমরা দেখছি এখানে কিছুক্ষণ আগে কিন্তু চলতি যে বোরো মৌসুম, সেই বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান 2020 সালের যে কর্মসূচি সরকারের খাদ্য বিভাগের, সেটি কিন্তু কিছুক্ষণ আগে রংপুর অঞ্চলের যে পুরো প্রক্রিয়াটি সেটি কিছুক্ষণ আগে এখানে উদ্বোধন হয়েছে। রংপুরের জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি, রংপুরের ডিসি আসিফ আহসান সহ এখানে খাদ্য এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এখানে কিন্তু প্রথম আজ মূলত মিলারদের কাছ থেকে যে চাল সংগ্রহের যে কর্মসূচি সেটি কিন্তু উদ্বোধন হলো। তবে একই সঙ্গে কৃষকদের কাছ থেকে যে সরাসরি ধান নেয়ার যে কথা রয়েছে সেটি কিন্তু আজ এখানে হলো না। তবে খাদ্য বিভাগের পক্ষ থেকে কবে নাগাদ আসলে কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান ক্রয় করা হবে সেটি পরে জানানো হবে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক জানিয়েছেন যে সরকারের এই কর্মসূচিটি মূলত এই অঞ্চলে যে মানুষের, এই অঞ্চলের যে কৃষক আছে তাদের যে এই সময় নতুন ধান ওঠে, এই ধানের দাম নিশ্চিত করার জন্যই কিন্তু সরকার এই কর্মসূচিটিতে পালন করে। তো এই ছিল আমার কাছে রংপুরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ। রংপুরে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল কেনা কার্যক্রম। সে খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। এডিস নিধনে রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 দিনের চিরুনি অভিযানে আজ গুলশানের শাহজাদপুরে অভিযান পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। আফজাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিসির বিরুদ্ধে যে বিশেষ চিরুনি অভিযান চলছে তার আজ দ্বিতীয় দিন। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহজাদপুর এলাকায় এবং এখানে এসে আমরা যেমনটা দেখছি যে গতকালকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। গতকালকে এবং আজকের যদি অভিজ্ঞতার কথা আমরা বলি তবে দেখা যাচ্ছে যে নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এডিসির বিরুদ্ধে যুদ্ধ জয়। আমরা এখানে এসে যেমন দেখছি যে নির্মাণাধীন ভবনের যে লিফট তৈরির যে ফাঁকা জায়গাটি থাকে সেই জায়গাতে আমরা অনেক পানি জমে আছে, স্বচ্ছ পানি জমে আছে এবং এখানকার যারা আজকের এই যে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, তারা যেমনটা বলছেন যে এই নির্মাণাধীন ভবন এবং যেসব নির্মাণাধীন উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোর কিন্তু কাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে এবং সেখানেই স্বচ্ছ পানি জমছে এবং সেই পানিতেই এডিসের বংশ বিস্তার করার কিন্তু একটি উর্বর ক্ষেত্র, অর্থাৎ সেই ক্ষেত্রগুলো ধ্বংস করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং তারা অভিযানে এসে যেমনটা আমাদেরকে বলছেন যে এই কার্যক্রম তারা নির্বিঘ্নভাবে পরিচালনা করবেন
তবে সব থেকে জরুরি হচ্ছে নাগরিকদের সচেতনতা, অর্থাৎ নাগরিকরা যারা রয়েছেন নগরবাসী তারা যদি ব্যক্তি উদ্যোগে তাদের বাড়ির আশপাশে জমে থাকা এই স্বচ্ছ পানি পরিষ্কার করে নেন, অর্থাৎ 3 দিনের বেশি পানি জমতে না দেন, সেক্ষেত্রে কিন্তু এডিসের বিরুদ্ধে এই যে অভিযান বা সামনে যে শঙ্কা, সেই শঙ্কা থেকে কিন্তু মুক্তি পাওয়ার হলেও কিছুটা হলেও স্বস্তি বা মুক্তি পাওয়া যাবে বলে তারা ধারণা করছেন। এবং এক্ষেত্রে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা একই সঙ্গে কিন্তু 2টি অভিযান চলছে। আমরা যেমনটা দেখেছি গত 10 মে অভিযান শুরু হয়েছিল ভ্রাম্যমাণ আদালতের, সেটিও কিন্তু এডিস বিরোধী, এবং ঠিক গতকাল থেকে 10 দিন ব্যাপী শুরু হয়েছে চিরুনি অভিযান, অর্থাৎ পাশাপাশি 2টি অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত এই মৌসুমটা যখন রয়েছে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি, এই মৌসুমে যাতে এডিস বংশ বিস্তার করতে না পারে সেই জন্য তারা তাদের অভিযান কিন্তু সর্বোত্তভাবে চালিয়ে যাবেন। আফজাল, আমার কাছে এই ছিল রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে চিরুনি অভিযান, সেই চিরুনি অভিযানের সবশেষ খবর। এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চলছে, সে খবর জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। মঙ্গলবার বুধবারের দিকে সুন্দরবন সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আমফানে পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা বন্দরসমূহকে 4 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি শনিবার রাত পর্যন্ত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদ সামনে রেখে বাড়ি ফিরছেন অনেকেই। যাত্রীর চাপ সামাল দিতে পাটুরিয়া দৌলতদিয়ায় বাড়ানো হলো ফেরি সেবা, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা উপশম সম্ভব দাবি এদেশের একদল গবেষকের। যাচাই করা হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে করোনা রোগী বাড়ায় দেখা দিয়েছে চিকিৎসা সংকট। শয্যার তুলনায় এখনই রোগী কয়েক গুণ, পরিস্থিতি অবনতির শঙ্কা। করোনার মধ্যে চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষার সার্কুলার, উদ্বিগ্ন সম্মুখ সারির কোভিড যোদ্ধারা। মানসিক চাপে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।